এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি জ্ঞানবিন্দু কেয়ারের আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে তৃতীয় অধ্যায় উৎপাদন ব্যয় ও আয়, এই অধ্যায়টা থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো বলে দেব একটা সাজেশনের মতো। যেই টপিকগুলো পড়লে পরীক্ষায় তুমি অবশ্যই এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো কমন পাবে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল লেকচারে চলে যাই। আমি তোমাদের সাথে মেন্টর হিসেবে আছি অ্যান্থনি সজীব, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, এবং তোমরা অনেকেই আমাকে চিনো। তাহলে আসো জেনে নেই যে এই অধ্যায় থেকে প্রথমে আমরা কি কি পড়বো। হ্যাঁ, 5টি টপিক আছে। এই 5টি টপিক পড়ে গেলেই পরীক্ষার হলে তোমার খেল খতম, টাটা গিয়া বাই বাই খতম। সো এই 5টি টপিক হাই ভোল্টেজ, খুবই ইম্পর্টেন্ট। আসো আমরা দেখে নেই সেই 5টি টপিক কি। যে টপিক পড়ে যাব আর 20 থেকে 30 নম্বর কমন পাবো সেটা হচ্ছে মোট ও গড় ও প্রান্তিক উৎপাদনের ধারণা। মোট, গড় ও প্রান্তিক উৎপাদনের ধারণা, 3টা জিনিস বলেছি। 3টা জিনিসের মধ্যে এখন দেখো কি কি পড়তে হবে। এই 3টা, মোট উৎপাদন কি, গড় উৎপাদন কি এবং প্রান্তিক উৎপাদন কি, এই সংজ্ঞাটা পড়তে হবে। এক চিত্রে বা আলাদা আলাদা চিত্রে মোট এবং প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করতে হবে। চিত্রের ব্যাখ্যা দিতে হবে। প্রান্তিক উৎপাদন সূচি থেকে মোট উৎপাদনের পরিমাণ নির্ণয় করো। এরকম একটা প্রশ্ন হতে পারে যে তোমাকে একটা সূচি দিয়ে দিল, সেখানে মোট উৎপাদন দেওয়া আছে, তোমাকে প্রান্তিক উৎপাদন নির্ণয় করতে হবে, বা প্রান্তিক উৎপাদন দেওয়া আছে, মোট উৎপাদন নির্ণয় করতে হবে। একটা দেওয়া থাকলে আরেকটা নির্ণয় করা যায় খুব সহজে। তোমরা খালি যোগ বিয়োগ করার মাধ্যমে এটা করা যায়। তোমরা খুব ভালোভাবেই আশা করি জানো, বা না জেনে থাকলে বই দেখতে পারো। এরপরে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মোট আয়, গড় আয় ও প্রান্তিক আয়ের ধারণা। দেখো, এর আগে ছিল মোট, গড় ও প্রান্তিক উৎপাদন, এখন হচ্ছে মোট, গড় ও প্রান্তিক আয়। এরপরে আছে মোট, গড় ও প্রান্তিক ব্যয়। তাহলে আয় পড়তে হবে, ব্যয় পড়তে হবে এবং উৎপাদনটা পড়তে হবে। একইভাবে এখানে যা যা বলেছি যে এখানেও সংজ্ঞা পড়তে হবে। মোট আয় কি, গড় আয় কি, প্রান্তিক আয় কি। এক চিত্রে বা আলাদা চিত্রে 3টা রেখা আঁকাতে হবে। গড় এবং প্রান্তিক আয় রেখা অঙ্কন করতে হবে। এই দুইটা গুরুত্বপূর্ণ, মানে গড় আয় রেখা এবং প্রান্তিক আয় রেখা, এই দুটো রেখা গুরুত্বপূর্ণ। চিত্রে ব্যাখ্যা দিতে হবে। মোট আয় সূচি থেকে প্রান্তিক আয় বা গড় আয়ের পরিমাণ নির্ণয় করা বের করতে হতে পারে। তাহলে তোমরা বই থেকে কিন্তু এটা শিখে নিবে অবশ্যই। এরপরে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে 100% কমন, আমি বলে দিচ্ছি একদম 100% শিওর থাকে এখান থেকে প্রশ্ন আসবে। এটা আমি একদম কমন দিয়ে দিলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে প্রশ্ন আসবেই। কিন্তু কথা হচ্ছে কি ধরনের প্রশ্ন আসবে হচ্ছে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। সেখানে 3টা কেস আছে। একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা নির্ণয় করে ফার্ম, একইভাবে ফার্ম মাঝে মাঝে অতিরিক্ত মুনাফা নির্ণয় করে স্বল্পকালে, এবং স্বল্পকালে মাঝে মাঝে ফার্ম ক্ষতির শিকারও হয়। কিন্তু মূল কথা হচ্ছে ক্ষতি শিকার হলেও ফার্ম কিন্তু উৎপাদন বন্ধ করে দেয় না। ফার্ম তার উৎপাদন চালিয়ে যেতে থাকে, কারণ সে যদি উৎপাদন বন্ধ করে দেয় তাহলে তার ফিক্সড কস্টটা লস হবে না। তাহলে সে ফিক্সড কস্টটা যেন লস না হয় সেজন্য সে কিন্তু তার সেই উৎপাদনটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে চালিয়ে যেতে থাকে, যদিও তার প্রফিট না হয়। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক খুবই ভালোভাবে পড়তে হবে, কারণ এখান থেকে একদম 100% শিওর থাকো প্রশ্ন কমন আসবে। এরপরে আছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখান থেকে মূলত একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যগুলো তোমাকে পড়তে হবে, এবং একচেটিয়া বাজারেরও কি আছে দেখো লিখেছি যে একচেটিয়া ও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে পার্থক্য তোমাকে পড়তে হবে। উদ্দীপকে কিন্তু 2টা বাজারের গল্প বলে দিবে যে রহিম এমুক বাজারে গেছে, করিম ওরকম বাজারে গেছে, গিয়ে এই দেখছে। তাহলে কার বাজারটা কিরকম বাজার? তার মানে তুমি যদি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে পড়ো, তাহলে তুমি খুব সহজেই ধরে ফেলতে পারবা যে রহিম কোন বাজারে গেছে আর করিমের বউ সেলিনা কোন বাজারে গেছে। ঠিক আছে? তাহলে তুমি কিন্তু এটা খুব সহজেই ধরে ফেলতে পারবে, এবং বৈশিষ্ট্যগুলো তোমাকে এই জন্য খুব ভালোভাবে পড়ে যেতে হবে। এরপরে দেখো আছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এরপরে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য। ধরো এখান থেকে 50% সম্ভাবনা থাকবে যে একচেটিয়া বাজারের বা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য নির্ণয়ের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। কি কি আছে? স্বাভাবিক মুনাফা। একচেটিয়া বাজারেও ফার্ম স্বল্পকালে স্বাভাবিক মুনাফা করে, অনেক সময় অতিরিক্ত মুনাফা করে, অনেক সময় ক্ষতি স্বীকার করে হলেও তাদের প্রোডাকশনটা চালিয়ে যেতে থাকে। তাহলে এই যে টপিকগুলো আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। মোট, গড় ও প্রান্তিক উৎপাদনের ধারণা, মোট আয়, গড় আয় ও প্রান্তিক আয়ের ধারণা,
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য, আছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য। এই টপিকগুলো তোমাকে খুবই ভালোভাবে পড়ে যেতে হবে। এই 5টা টপিক, এই 5টা টপিক পড়ে গেলে এখান থেকে যতগুলো প্রশ্নই হোক, যদি 2টা হয় বা ধরলাম যে 3টা হোক বা ধরলাম 1টা হোক, যতগুলো সৃজনশীল প্রশ্নই হোক না কেন তুমি 100% শিওর থাকো কমন পাবে। ঠিক আছে, এখন আসো আমরা দেখে নিই যে বহু নির্বাচনীতে আমরা কি কি পড়বো। বহু নির্বাচনীতে আমাদেরকে কিছু খুচরা টপিক আছে যেগুলো অন্তত একবার হলেও রিডিং করে যেতে হবে। কিন্তু তার আগে বরাবরের মতো অনুরোধ থাকবে, তুমি যদি আমার চ্যানেলে আজকের ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর যদি ভিডিওটা তোমার কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তোমার এই উপকারের প্রতিদান হিসেবে অন্তত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। দেখো, জ্ঞানমূলকে বা বহু নির্বাচনের জন্য খুব যে অনেক টপিক আছে পড়ার ব্যাপারটা এরকম না। এই অধ্যায়ের প্রত্যেকটি রেখা দেখতে কেমন সেটা তোমাকে জানতে হবে। এই অধ্যায়ে অনেক রেখা আছে। প্রথমত মোট উৎপাদন রেখা, প্রান্তিক উৎপাদন রেখা, তারপরে গড় উৎপাদন রেখা, মোট আয় রেখা, গড় আয় রেখা, প্রান্তিক আয় রেখা, মোট ব্যয় রেখা, গড় ব্যয় রেখা, প্রান্তিক ব্যয় রেখা, দীর্ঘকালীন গড় ব্যয় রেখা, স্বল্পকালীন গড় ব্যয় রেখা। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক। এগুলো খুবই প্রত্যেকটা রেখা কিন্তু দেখতে আলাদা আলাদা এবং তোমাকে দেখে কিন্তু চিনতে হবে যে এটা কোন ধরনের রেখা বা কোন রেখা, এটা কি গড় আয় রেখা নাকি স্বল্পকালীন গড় ব্যয় রেখা, এটা তোমাকে কিন্তু দেখে চিনতে হবে। তারপরে বিশেষত দেখো বলে দিচ্ছি কোনগুলো বিশেষভাবে দেখতে হবে। গড় ব্যয় রেখা, প্রান্তিক ব্যয় রেখা। আচ্ছা, গড় ব্যয় রেখা বলতে স্বল্পকালীন গড় ব্যয় রেখা এবং দীর্ঘকালীন গড় ব্যয় রেখা দুইটা কিন্তু দেখতে একই রকম। স্বল্পকালীন গড় ব্যয় রেখাটা ছোট হাতের ইউ এর মতো এবং দীর্ঘকালীন গড় ব্যয় রেখাটা একটু বড় সড়ো ইউ এর মতো, সেটাকে বলা হয় এক্সটেন্ডেড ইউ, বড় ধরনের ইউ। ঠিক আছে, তাহলে এটা তোমাকে দেখতে হবে। প্রান্তিক ব্যয় রেখা দেখতে কেমন? এমসি কার্ভ। এমসি কার্ভ দেখতে অবশ্যই তুমি জানো যে একটা জে এর মতো দেখতে, ইংরেজি জে শেপে দেখতে প্রান্তিক ব্যয় রেখা দেখতে হবে। পূর্ণ প্রতিযোগিতামূলক ও একচেটিয়া বাজারের গড় আয় রেখা কেমন হয় ও প্রান্তিক আয় রেখা কেমন হয়, খুবই ইম্পর্টেন্ট। এই যে প্রথম পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, দেখবে এখান থেকে দুইটা বা তিনটা বহু নির্বাচনী তোমার কমন থাকবে। তারপরে স্বল্পকালীন ও দীর্ঘকাল, স্বল্পকাল ও দীর্ঘকাল কি, এই সংজ্ঞাটা তোমাকে পড়ে যেতে হবে। এটা জ্ঞানমূলক অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট, একই সাথে বহু নির্বাচনের জন্য ইম্পর্টেন্ট। দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক তোমাকে জেনে যেতে হবে। তারপর স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য কি, স্থির ব্যয় কাকে বলে, পরিবর্তনশীল ব্যয় কাকে বলে, একটা ফার্মের স্থির ব্যয় কোনগুলো, পরিবর্তনশীল ব্যয় কোনগুলো। যেমন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে একটা ফার্মের একটা নতুন ফ্যান লাগানো হয়েছে, এটা কোন ধরনের ব্যয়, পরিবর্তনশীল নাকি স্থির ব্যয়? দেখি তোমরা এই প্রশ্নটার উত্তর কমেন্টে জানাই যাও তো, যে একটা ফার্মে নতুন ফ্যান লাগানো হয়েছে বা একটা নতুন টিভি নিয়ে আসছে বা 500 স্টেপলার নিয়ে আসছে, এই 500 স্টেপলার, একটা টিভি, একটা ফ্যান, এগুলো কি ধরনের ব্যয়, এটা তুমি বলে যাও কমেন্টে, দেখি তোমার প্রিপারেশনের কি অবস্থা। এরপর দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি কিন্তু এটা সেই সৃজনশীলেই পড়ে ফেলেছো অলরেডি। একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য তুমি কিন্তু সৃজনশীলেই পড়ে ফেলছো। এই দুই বাজারের মধ্যে পার্থক্য তোমাকে কিন্তু খুবই ভালোভাবে পড়ে যেতে হবে, যেন তুমি দেখার সাথে সাথে বুঝতে পারো যে কোনটা একচেটিয়া বাজার, কোনটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এরপর আছে দেখো বিভিন্ন প্রকার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা, কোন বাজারে কতজন ক্রেতা বা বিক্রেতা থাকে ইত্যাদি। বিভিন্ন প্রকার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি, যেমন মনোপলি, ডুওপলি, অলিগোপলি, তারপরে হচ্ছে মনোপসনি। এগুলো বাজার কাকে বলে, কোন বাজারে কতজন ক্রেতা থাকে, কোন বাজারে কতজন বিক্রেতা থাকে, এগুলো তোমাকে অবশ্যই জেনে যেতে হবে। তারপর বলছে দীর্ঘকালীন গড় ব্যয় রেখাকে কেন এনভেলপ কার্ভ বলা হয়। দেখো ব্র্যাকেটে লিখছি 1 কোটি বার আসছে বিভিন্ন পরীক্ষায়। তুমি যদি টেস্ট পেপার ধরো লেকচারের টেস্ট পেপারটা তুমি ধরলা বা পাঞ্জেরির টেস্ট পেপারটা তুমি ধরলা, দেখবো যে এখানে বিভিন্ন কলেজের যেই টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো হয়েছে না এবং বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো, প্রত্যেকটা কলেজে একবার করে অন্তত একবার আসছে যে দীর্ঘকালীন গড় ব্যয় রেখাকে কেন এনভেলপ কার্ভ বলা হয়। তাহলে এটা তোমাকে পড়ে যেতে হবে। তারপরে মাত্রাগত উৎপাদন বলতে কি বোঝায়, এটাও তোমাকে জেনে যেতে হবে। মাত্রাগত উৎপাদন কাকে বলে এবং এটা বলতে কি বোঝায়, সংজ্ঞাটা তোমাকে পড়ে যেতে হবে। তাহলে এই যে এই খুচরা টপিকগুলো বললাম, এগুলো তুমি যদি পড়ে যাও, এখান থেকে যতগুলো বহু নির্বাচনী আসুক ততগুলো বহু নির্বাচনী তুমি সঠিকভাবে দাঁড়াইতে পারবা। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টপিকগুলো তোমাকে অবশ্যই শেষ করে যেতে হবে যদি তুমি বুদ্ধিমান স্টুডেন্ট হও। আর যদি তুমি অলস হও তাহলে তোমাকে প্রশ্ন হাতে দিয়ে দেওয়ার পরেও তুমি যদি না পড়ে যাও তাহলে তো ভাই আমার কিছু করার নাই, পরবর্তীতে দেখা হবে তোমার সাথে। ঠিক আছে, তাহলে এই টপিকগুলো ভালোভাবে পড়বে। দ্বিতীয় অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তুমি জানো, দ্বিতীয় অধ্যায়ের
একটা ভিডিও সাজেশন আগে দেওয়া হয়েছে, তোমরা এই আই বাটনে সেই লিঙ্কটা পেয়ে যাবে। এবং পরেও তোমাদের আরো 2টা অধ্যায় আছে, নবম অধ্যায় এবং দশম অধ্যায়, সেই অধ্যায়গুলোর সাজেশনও এই চ্যানেলে পর্যায়ক্রমে আসতে থাকবে। তোমাকে ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সৃষ্টিকর্তা তোমাদের আসন্ন যুদ্ধের জন্য অনেক ধৈর্য এবং শক্তি দান করুক, তোমাদের সঙ্গে থাকুক, তোমাদের পরীক্ষাগুলোকে সহজ করে দিক। পরিশ্রমীদের জন্য অশেষ অশেষ শুভকামনা থাকলো, তোমাদের পরীক্ষা ভালো হোক। পরীক্ষা ভালো হলে অবশ্যই আমাকে মিষ্টি খাওয়াইও। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার এই উপকার প্রতিদান স্বরূপ আমাকে জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলেই আমি খুশি। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, গুড বাই।